5 মিনিট স্কুলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। 5 মিনিট স্কুলের আজকের ক্লাসে আমি সাথে আছি আকাশ মণ্ডল। আজকে আমরা 5 মিনিট স্কুলে করব পঞ্চম শ্রেণীর গণিত তৃতীয় অধ্যায়। পঞ্চম শ্রেণীর গণিতের তৃতীয় অধ্যায়ের আমরা একটি ক্লাস দিয়েছিলাম। আমরা বলেছি তৃতীয় অধ্যায়টিকে 3টি ভাগে ভাগ করে আমরা করব। একটি ভাগের ক্লাস দিয়েছি, যারা প্রথম ভাগের ক্লাসটি দেখোনি প্লেলিস্টে যে দেখবে, আমাদের ক্লাস 5 ম্যাথ বলে প্লেলিস্ট আছে, সেখানে দেখতে পাবেন। প্রথম ক্লাসটি ছিল হিসাব করো, অর্থাৎ 12 পৃষ্ঠা। তোমরা নিচে দেখতে পাচ্ছ তৃতীয় অধ্যায় শুরু হয়েছে 12 পৃষ্ঠা থেকে। 12 পৃষ্ঠা থেকে এখানকার বই পেজ এখান থেকে শুরু করে একদম 19 পৃষ্ঠা পর্যন্ত যত হিসাব করো অর্থাৎ সরল করো যে অঙ্কগুলো, তা মাত্র একটি নিয়মে খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছিলাম। ক্লাসটি তোমরা দেখে আসবে। আর আজকে আমরা করব এখান থেকে 13 পৃষ্ঠা থেকে শুরু করে অনুশীলনীর 8 পর্যন্ত যে অঙ্কগুলো, এই যে অনুশীলনী, এই যে লেখা অনুশীলনী 3 এর 8 পর্যন্ত যে অঙ্কগুলো, একে বলা হয় সমাধান বা উদাহরণের অঙ্ক। ঠিক আছে, উদাহরণের অঙ্ক বলা হয়। এই উদাহরণের যত লেখা অঙ্ক রয়েছে, অর্থাৎ এই ধরনের অঙ্ক যে 6টি চেয়ার ও 4টি টেবিলের মূল্য, 12টি বিস্কুট ও 30টি চকলেটের মূল্য, এই অঙ্কগুলো করব। এবং শেষ বা তৃতীয় ক্লাসে করব এই অনুশীলনী 3 এর সকল লেখা অঙ্কগুলো, এই পৃষ্ঠার সকল লেখা অঙ্কগুলো আমরা করব। তো আমরা এই অনেক লেখা অঙ্ক বলে বোর্ড ব্যবহার করছি না। আমরা যে ক্লাসে বোর্ড ব্যবহার করার প্রয়োজন হয় বোর্ড ব্যবহার করি, যে ক্লাসে টেবিলের প্রয়োজন হয় আমরা টেবিল ব্যবহার করি। ঠিক আছে, তো এই কথাগুলো প্রথমে বলতে হলো ক্লাসের শিরোনাম হিসাবে। এবং তোমরা প্রথম থেকে শেষ অবধি ক্লাসটিকে দেখবে। এই ক্লাসটির মধ্যে কিছু কিছু অঙ্ক রয়েছে যে অঙ্কগুলো বিভিন্ন স্যার বিভিন্নভাবে করে, আমি মাত্র একটি নিয়মে খুবই সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি বা উপস্থাপন করেছি। তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ অবধি দেখলে বুঝতে পারবে। ক্লাসটি একটু বড় হবে, তারপরে প্রথম থেকে শেষ অবধি দেখবে, কারণ এগুলো তো কোনো আসলে গান বা কোনো কিছু নাই, দেখতে দেখতে বিরক্ত হবে। তোমরা কি করবে, খাতা কলম বই পাশে রাখবে, ফোনটাকে সামনে রেখে প্রতিটা অঙ্ক আমি যেভাবে বুঝিয়ে দিচ্ছি সেই অঙ্কগুলো খাতায় নোট করবে, যেভাবে বলছি সেইভাবে করবে। প্রয়োজনে ভিডিও থামিয়ে দিয়ে দিয়ে বা টেনে টেনে দেখবে। ঠিক আছে, সেভাবে তোমরা ভালোভাবে করতে পারবে। আর যারা নতুন আছো, নতুন ভিডিওটি দেখছো, তাদের জন্য বলছি, যারা আমাদের এই 5 মিনিট স্কুলকে এখনো জানো না, 5 মিনিট স্কুলে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রতিটি বিষয়ের সুন্দর ক্লাস দিয়ে বা প্রতিটি ক্লাসে পৃষ্ঠা ধরে ধরে ক্লাস করিয়ে খুব সুন্দরভাবে ছেলেমেয়েদেরকে একটি সুন্দর প্রস্তুতি তৈরি করে দেওয়া হয় এখানে। ঠিক আছে, তো যারা এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্টের মাধ্যমে যুক্ত হয়ে যাও, যেন প্রতিনিয়ত তোমাদের কাছে আমাদের ক্লাসগুলো খুব সহজে পৌঁছে যায়। ঠিক আছে, অনেক কথাই বললাম, এবার আমরা ক্লাসে যাচ্ছি। 13 পৃষ্ঠার প্রথম অঙ্কটি দেখব। বলেছে যে 6টি চেয়ার ও 4টি টেবিলের মূল্য একত্রে 9,570 টাকা। একটি চেয়ারের মূল্য 625 টাকা হলে একটি টেবিলের মূল্য কত হবে? তার আগে উপরেরটা একটু পড়ে আসি, উপরেরটা থেকে একটা জিনিস বোঝার আছে। বন্ধনী ব্যবহার করে নিচের প্রশ্নটিকে একটি গাণিতিক বাক্যে প্রকাশ করি এবং সমস্যাটি সমাধান করি। এখন এই গাণিতিক বাক্যে প্রকাশ বলতে কি বোঝায় সেটা অবশ্যই তোমরা তৃতীয় বা চতুর্থ শ্রেণীতে করে থাকবে, তাও তোমাদের উদ্দেশ্যে আবার একটু দেখাচ্ছি। এখানে গাণিতিক বাক্য কি বলছি, গাণিতিক বাক্য, আশা করি দেখতে পাচ্ছ। গাণিতিক বাক্য, গাণিতিক বাক্য আসলে কি, অর্থাৎ আমরা যে অঙ্কগুলো লেখা পড়ি, এই যে 6টি চেয়ার 4টি টেবিলের বলল, এই অঙ্কগুলোকে কিভাবে সমাধান করতে হয় সেগুলো শুধুমাত্র সংখ্যা, বিভিন্ন ব্র্যাকেট, সমান চিহ্ন ব্যবহার করে সাজানোটাই হচ্ছে আমাদের গাণিতিক বাক্য। যেমন আমি যদি একটা উদাহরণস্বরূপ বলি, তোমার কাছে 100টি কমলা রয়েছে, তার থেকে তোমার ছোট বোনকে 20টি কমলা দিয়ে দিলে, আবার তোমার ছোট ভাইকে 10টি কমলা দিয়ে দিলে, এখন তোমার কাছে কতটি কমলা রইল? তাহলে সমান চিহ্ন। এটা কিন্তু একটা অঙ্ক। এই অঙ্কটাই আমরা এই যে সাজিয়েছি এই প্রক্রিয়ায়, এই প্রক্রিয়াটার নাম হচ্ছে গাণিতিক বাক্য। অর্থাৎ 100 বিয়োগ 20 বিয়োগ 10 সমান চিহ্ন রেখে যেটা ফলাফলের অপেক্ষা করছি, এটার নাম হচ্ছে গাণিতিক বাক্য। ঠিক আছে, তাহলে তো এইভাবে অঙ্কগুলো সাজিয়ে আমরা অঙ্কগুলো সমাধান পর্যন্ত নিয়ে যাই, তাকে বলা হয় গাণিতিক বাক্যের মাধ্যমে অঙ্কের সমাধান। বুঝতে পারছো আশা করি। এবার তাহলে এই অঙ্কগুলো আমরা গাণিতিক বাক্যের মাধ্যমে সমাধান করব। তাহলে পড়ি, 6টি চেয়ার ও 4টি টেবিলের মূল্য একত্রে কত? 9,570 টাকা। একটি চেয়ারের মূল্য দেওয়া রয়েছে এত টাকা, একটি টেবিলের মূল্য কত? দেখো,
প্রতিটি অঙ্ক করার সময় গাণিতিক বাক্যে সাজাতে বলো বা যেভাবে সমাধান করো বলো, সব ক্ষেত্রে আগে অঙ্কটিকে কিভাবে সমাধান করবে সেটি আগে মনে মনে ভেবে নিতে হবে। ঠিক আছে? এইভাবেই সবচেয়ে অঙ্কের সহজ সমাধান হয়। তো আমরা যদি একটু ভাবি যে ৬টি চেয়ার ও ৪টি টেবিলের মূল্য অঙ্কে দেওয়া আছে, সর্বমোট একটি চেয়ারের মূল্য দেওয়া আছে। যদি একটি চেয়ারের মূল্য দেওয়া থাকে তাহলে ওইখান থেকে ৬টি চেয়ারের মূল্য বের করতে পারবো। কি হবে? একটি চেয়ারের মূল্যের সাথে ৬টি চেয়ারের মূল্য গুণ করলে ৬টি চেয়ারের মূল্য পেয়ে যাব। আর ওই যে ৬টি চেয়ার এবং ৪টি টেবিলের মোট মূল্য, ওই মোট মূল্য থেকে যদি ৬টি চেয়ারের মূল্য বাদ দেওয়া হয় তাহলে কি বের হবে? ৪টি টেবিলের মূল্য। তাহলে ওই ৪টি টেবিলের মূল্যকে যদি আমরা ৪ দিয়ে ভাগ করি তাহলে এক-একটি টেবিলের মূল্য বেরিয়ে আসবে। ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। এইভাবে অঙ্কটাকে সাজাতে হবে। তাহলে গাণিতিক বাক্যে দেখো বইয়ে সমাধান করে দিয়েছে। আমরা নতুন করে সমাধান এখানে করছি না। যেগুলো সমাধান করে দেওয়া নেই সেগুলো আমরা করে দেব। আর এখানে যে সমাধানগুলো করে দেওয়া আছে এগুলোই সঠিক, মানে এভাবেই করলেই যথেষ্ট। আর যদি কোথাও কোনো যেই সমাধান এরকম ভাবে করলে তোমাদের কঠিন লাগছে সেগুলো আমরা সঠিক করে দেব। ঠিক আছে? তো এখানে যে সমাধানটি আছে এটি দেখলে হচ্ছে কি রয়েছে দেখো, মোট মূল্য ৯৫৭০ টাকা বিয়োগ ৬২৫ গুণ ৬। কেন? এই যে ৬২৫ একটি চেয়ারের মূল্য, ৬টি চেয়ারের মূল্যের জন্য ৬ গুণ দিয়েছি। এবার এই সমস্ত টাকা থেকে শুধুমাত্র ৬টি চেয়ারের মূল্য বের করলে যে টাকাটি আমরা পাবো তাকে ৪ দিয়ে ভাগ দিয়েছে, দিলে এক-একটি টেবিলের মূল্য। ঠিক আছে? এইটার সমাধান কিভাবে করতে হয় সেটা তোমরা অবশ্যই জানো। তারপরেও আমাদের ১ম ক্লাসটি অর্থাৎ এই ৩য় অধ্যায়ের ১ম ক্লাসটি দেখে আসবে। কিভাবে সমাধান করতে হয় পেয়ে যাবে। আর তারপরও এইখানে যে ২য় অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ, এই অঙ্কটি আর এই অঙ্কটি একই রকম সমাধান বা একই রকম ভাবে। তো আমি এইটা করিয়ে দেব, বিধায় এটা আর করলাম না। তোমরা এটা সমাধান করে নিও। আর যদি কারোর কোনো সমস্যা হয় সমাধানে তাহলে বলো কমেন্টে, আমি এর সমাধান করে কমেন্টে দিয়ে দেব। ঠিক আছে? এবার আমরা ১৩ পৃষ্ঠায় যাচ্ছি। এই ১৩ পৃষ্ঠায় আছি, ২ দাগে যাচ্ছি। এখানেও বলেছে দেখো একইভাবে গাণিতিক বাক্যে প্রকাশ করে সমস্যাটি সমাধান করতে বলেছে। ১২টি বিস্কুট ও ৩০টি চকলেটের মূল্য একত্রে ১৯২। এখানে ৬টি চেয়ার ও ৪টি টেবিল ছিল, এখানে ১২টি বিস্কুট ৩০টি চকলেট রয়েছে। মোট মূল্য কত? ১৯২। একটি বিস্কুটের মূল্য দেওয়া রয়েছে, একটি চকলেটের মূল্য কত? একই রকম ভাবে একটি বিস্কুটের মূল্য দেওয়া রয়েছে, তাহলে ১২টি বিস্কুটের মূল্য পাবো কিভাবে? ১২ গুণ ৬ করে। আর ১২টি বিস্কুট ও ৩০টি চকলেটের একত্রে মূল্য থেকে ৬টি বিস্কুটের মূল্য বাদ দিলে আমরা শুধু ৩০টি চকলেটের মূল্য পাবো। সেই ৩০টি চকলেটের মূল্যকে ৩০ দিয়ে ভাগ দিলে একটি চকলেটের মূল্য পাবো। ক্লিয়ার? তো এই অঙ্কটা কিভাবে সাজাবে আমি একটু করে দিচ্ছি। খেয়াল করো এখানে ১২টি বিস্কিট ও ৩০টি চকলেটের একত্রে মূল্য কত রয়েছে? ১৯২ বিয়োগ এই মোট মূল্য থেকে বিয়োগ হবে কয়টি? ৬টি, এই দুঃখিত ১২টি বিস্কুটের মূল্য। তাহলে একটি বিস্কুটের মূল্য ৬ টাকা, ১২টি বিস্কুটের মূল্য ১২ গুণ ৬। তাহলে এটাকে একটু ব্র্যাকেট দিয়ে ১২ গুণ ৬ এই ব্র্যাকেটটা শেষ করলাম। তারপরে এইটাকে সমস্ত ব্র্যাকেটে আবদ্ধ করব। কারণ কি? এই ১৯২ হচ্ছে সর্বমোট মূল্য। এর থেকে ১২টি বিস্কিটের মূল্য বাদ দেব। দিলে আমরা ৩০টি চকলেটের মূল্য পাবো। ওই ৩০টি চকলেটের মূল্যকে ৩০ দিয়ে ভাগ দিলে আমরা এক-একটি চকলেটের মূল্য পাবো। এই কিন্তু আমাদের গাণিতিক বাক্য। এটার সমাধান করলেই আমরা এই ২ দাগের অঙ্কটির সমাধান পাবো বা উত্তর পাবো। এবার এইখানে সমাধানটি দেখালে তোমরা নিশ্চয়ই উপরের এই অঙ্কটির সমাধান বুঝতে পারবে। তাহলে কিভাবে? দ্বিতীয় বন্ধনী এরকম রেখে দেব, ১৯২ বিয়োগ, আমরা জানি প্রথম দ্বিতীয় বন্ধনীর মধ্যে যে বন্ধনীগুলো থাকবে প্রথম দ্বিতীয় তৃতীয়, তার মধ্যে সবার আগে প্রথম বন্ধনীর কাজ করতে হবে। তাই প্রথম বন্ধনীর কাজটি আগে করছি। ১২ গুণ ৬, ৬ ১২ ৭২। এই দ্বিতীয় বন্ধনী এরকম ভাবে রেখে দিলাম, ভাগ ৩০। তাহলে এখানে ১৯২ থেকে ৭২ বিয়োগ করব, ২ ২ মিলে গেল ০, ৭ আর কত হলো ৯, ২ হলে ৯ আর ১ থেকে গেল ১২০। এইখানে ভাগ এই ৩০। ঠিক আছে? অর্থাৎ এটা বিয়োগ করে ১২০ পেলাম, ভাগ ৩০ রাখলাম। এবার ১২০ কে ৩০ দিয়ে ভাগ করলে কত হবে? ৪। কিভাবে? একটু সহজ করে যদি বলি, এই ০ কেটে দিলাম, থাকে ৩ আর ১২, ৩ এর নামটা পড়লে ৩ ৪ ১২। ৪, একটি চকলেটের মূল্য কত? ৪ টাকা। এটা হলো অঙ্কের উত্তর।
বুঝতে পেরেছো আশা করি। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের 13 দাগের এই দুইয়ের সমাধান। সাথে সাথে এই সমাধান দিয়ে তোমরা এইটি সমাধানও করে ফেলতে পারবে, সাজানো রয়েছে, সমাধান করে ফেলতে পারবে। আশা করি বুঝতে পেরেছো। এবার পরবর্তী পৃষ্ঠা যাচ্ছে, আমরা 14 নং পৃষ্ঠা দেখব। হ্যাঁ, 14 নং পৃষ্ঠায় খেয়াল করো। 14 নং পৃষ্ঠা খেয়াল করো। গত বছর একটি গ্রামে 4,687 জন লোক ছিলেন। এই বছর আরো 349 জন লোক গ্রামে আসলেন এবং 280 জন লোক গ্রাম থেকে চলে গেলেন। গ্রামটিতে বর্তমানে লোক সংখ্যা কত? একদমই সহজ অঙ্ক। টোটাল একটা গ্রামের লোক ছিল এত, কিছু লোক আসলো, আসলো মানে কি যুক্ত হবে, কিছু লোক চলে গেল মানে বিয়োগ হবে। যেরকম আমি উদাহরণে একটা তোমাদের কমলার অঙ্ক দিয়ে বুঝেছিলাম, ঠিক সেরকম ধরনের। তারপরে আমাদের কতটি লোক থাকবে সেটি বেরোবে। দেখো এখানে অঙ্ক সমাধানের আগে একটা জিনিস করে দিয়েছে, এই যে গ্রামে লোক ছিল, এই যে বক্স করে দিয়েছে একটা, নতুন আসলো, এই দেখো তীর চিহ্নটি এইদিকে মানে এইদিকে ঢুকছে, তার মানে কোনো একটা মানুষ যখন বা কোনো একটা সংখ্যা যখন আমাদের মধ্যে প্রবেশ করছে, তাহলে সেটাকে প্লাস বা যোগ আকারে দেখবো। আর যখন চলে যাচ্ছে তখন সেটি বিয়োগ আকারে দেখবো। তাহলে প্রথমটি এই যে 4,687 সাথে 349 যোগ যোগ হবে, আর 280 বিয়োগ হবে। দেখো এই সমাধানটা এখানে করে দিয়েছে। আমরা সেই সমাধানটা, তোমরা হুবহু এই সমাধানটাকে তুলে নেবে, তুলে এটাকে অঙ্কের উত্তর করবে। কিভাবে? দেখো 4,687 যুক্ত 349 বিয়োগ 280। প্রথমে এই দুটো যুক্ত করবে, করে 280 থেকে বিয়োগ করলে 4,456 লোক সংখ্যা, 4,756 উত্তর। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। কারণ এখানে এইটা না বোঝার মতো কোনো কিছুই থাকে না, কারণ তোমরা পঞ্চম শ্রেণীতে উঠেছো, ইতিমধ্যে তৃতীয় চতুর্থ শ্রেণীতে খুব সুন্দর করে অঙ্ক শিখেছো আশা রাখি। তারপরেও তারপরেও যদি কোনো স্টুডেন্টের এই ভিডিও দেখে মনে হয় যে না স্যার আমি এখানে একটু বুঝতে পারছি না, এখানে আরেকটু হলে ভালো হতো, কমেন্টের মাধ্যমে জানাবে। আমি বলছি তোমাদেরকে, তার জন্য পরবর্তীতে যদি ভিডিও প্রয়োজন হয় অবশ্যই ভিডিও করা হবে। ঠিক আছে, পরবর্তীতে দেখছি। বাজারে প্রতি কেজি চিংড়ি মাছ 480 টাকা। প্রতি কেজি মানে কি? এক কেজির দাম। আমরা বাজারে গেলে কিন্তু শুনি যে চিংড়ি মাছের কেজি কত করে, তার মানে 1 কেজির দাম শুনি। তো প্রতি কেজি শিং মাছ 550 টাকায় বিক্রয় হয়। অর্থাৎ এগুলো হচ্ছে দাম দেওয়া রয়েছে, চিংড়ি মাছের দাম এত টাকা, শিং মাছের দাম এত টাকা। যদি আমরা 3 কেজি চিংড়ি মাছ ও 2 কেজি শিং মাছ ক্রয় করি, তাহলে দেখো 1 কেজি চিংড়ি মাছের দাম দেওয়া আছে 480 টাকা, তাহলে 3 কেজি চিংড়ি মাছ ক্রয় করলে 3 গুণ 480 দিলে চিংড়ি মাছের মোট মূল্য বের হবে। আর শিং মাছের দাম দেওয়া রয়েছে 550 টাকা। 2 কেজি শিং মাছ ক্রয় করে, অর্থাৎ যদি 550 এর সাথে 2 গুণ দেই, তাহলেই কিন্তু আমাদের শিং মাছের মোট মূল্য বের হবে। এবার এই যে এই 480 এর সাথে 3 গুণ দিলাম, চিংড়ি মাছ পেলাম, চিংড়ি মাছের দাম পেলাম, আর শিং মাছের সাথে এই যে 550 এর সাথে 2 গুণ দিলাম, যে শিং মাছের মোট মূল্য পেলাম। এই দুটো যোগ করলেই কিন্তু আমাদের মোট খরচটা বের হবে, কত খরচ হয়েছে। সেই খরচটা যদি এই যে পরে বলেছে যে ক্রয় করি এবং বিক্রেতাকে 3,000 টাকা দিই, তাহলে আমরা কত টাকা ফেরত পাবো। তাহলে এই 3,000 টাকা থেকে ওই যে খরচটা হয়েছে, ওই দুটো খরচ যেভাবে বের করার কথা বললাম, ওইটা বিয়োগ করলে বেরিয়ে আসবে। ঠিক আছে, তার সমাধানও এটা করে দিয়েছে। দেখো সমাধান 1 লিখেছে, সমাধান 2 লিখেছে, তোমরা দুইটা স্টাইলে করতে পারো। তো এক একটা স্টাইল আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো কি বলেছে, চিংড়ি মাছ লিখে 480 গুণ 3 দিয়েছে, কারণ কি এক কেজির দাম 480, 3 কেজির দাম, 480 গুণ 3 সমান উত্তর হয়েছে 1440 টাকা। শিং মাছ একইভাবে 550 গুণ 2, মানে এক কেজির দাম 550, 2 কেজির দাম, তাই 550 গুণ 2 সমান 1100 টাকা। মোট মানে এই যে কত খরচ হয়েছে, এই যে 1440 যোগ 1100, খরচ হয়েছে 2540 টাকা। এবার কত ফেরত পাবে? দোকানদারকে কত দিয়েছিল? 3,000 বিয়োগ 2540 ফেরত পাবে সমান কত? 460। ঠিক আছে, ফেরত 460, উত্তর 460। এবার এইটা যদি আমরা যেভাবে গাণিতিক বাক্যে প্রকাশ করে শিখেছি, সেটা করলে এইরকম ভাবে সাজাতে হবে। প্রথমে 3,000 বিয়োগ, এখানে একটা ব্র্যাকেট শুরু হবে, 480 গুণ 3 যোগ করতে হবে 550 গুণ 2, কারণ এই 480 গুণ 3 হচ্ছে চিংড়ি মাছের দাম, 550 গুণ 2 হচ্ছে শিং মাছের দাম। এই দুটো খরচ যুক্ত করলাম। এবার দেখো এখানে একটা লাইন করা ছিল না, আমি একটা লাইন বইয়ে করে দিয়েছি, তোমরা এই লাইনটাও তুলে নিও। 3,000 বিয়োগ 480 গুণ 3 করলে কত হয়? 1440, যোগ চিহ্নের মতো 550 গুণ 2 করলে কত হয়? 1100। এবার এখানে পরের লাইনে ঠিকই আছে, 3,000 মতো বসলো, বিয়োগ বসলো 1440 যোগ 1100 করলে কত হয়? 2540। 3,000 থেকে 2540 বিয়োগ দিলে 460, ফেরত 460।
ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। সমাধান 1 এবং 2 তোমাদের কাছে যেটি ভালো মনে হয় বা যেটি তোমাদের কাছে সহজ লাগে তুমি সেটি বা তোমরা সেটিই করো। ঠিক আছে, দেখো যে অঙ্কগুলো সমাধানে করে দেওয়া আছে এগুলো নতুন করে করলে আমরা ওই একইভাবে করব, কিন্তু লিখতে সময় নষ্ট হবে, ভিডিওতে বড় হবে, এমনিতেই একটি বড় ভিডিও এই ক্লাসে, এই জন্য সবগুলো লিখছি না এবং প্রতিটা জায়গায় কিন্তু সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। তারপরেও সমস্যা থাকলে তোমরা জানাবে। এবার পরবর্তী আলতাফ সাহেবের মাসিক বেতন ৯,৮৭০ টাকা। প্রতি মাসে তিনি ৩,৮০০ টাকা বাসা ভাড়া বাবদ এবং ৫,৬৫০ টাকা পরিবারের প্রয়োজন বাবদ খরচ করেন। তাহলে এখানে মাসিক বেতন মানে হচ্ছে তিনি প্রতি মাসে বেতন পান ৯,৮৭০, আর প্রতি মাসে তিনি বাসা ভাড়া বাবদ একটা টাকা খরচ করেন অর্থাৎ ৩,৮০০ টাকা এবং ৫,৬০০ টাকা পরিবারের প্রয়োজনে খরচ করেন। এই দুটো হচ্ছে তার খরচ। তাহলে এই দুটো টাকা আমরা যোগ করব, যোগ করলে তার খরচের পরিমাণ বের হবে। এবার বলেছে অবশিষ্ট টাকা তিনি একটি ব্যাংকে জমা করেন। ঠিক আছে, তাহলে এই যে ৫,৬৫০, ৩,৮০০ এই দুটো যোগ করলে তার খরচ বের হলো। আর অবশিষ্ট কিভাবে বের করবো? এই ৯,৮৭০ থেকে এই দুটো টাকা যে যোগফল সেটা বিয়োগ করলে আমাদের অবশিষ্ট টাকাটা বের হবে। এবার বলেছে অবশিষ্ট টাকা তিনি একটি ব্যাংকে জমা রাখেন। এই পর্যন্ত যে প্রক্রিয়াটা বললাম এই পর্যন্ত। তারপর বলেছে তিনি বছরে কত টাকা ব্যাংকে জমা রাখেন। তাহলে এই বছরে কত টাকার আগে যে লেখাটুকু আমরা পড়েছি এগুলো কিন্তু এক মাসে কতটুকু তিনি জমা রাখেন সেটা বের হলো। অর্থাৎ ৯,৮৭০ টাকা প্রতি মাসে বেতন পান, এই ৩,৮০০ টাকা এবং ৫,৬৫০ টাকা এই দুটো খরচ একসাথে যোগ করে ৯,৮৭০ থেকে বিয়োগ করলে যে টাকাটি বের হবে সেটি আমাদের এক মাসে ব্যাংকের জমার পরিমাণ বের হবে। এবার তিনি বলেছে এক বছরে, তাহলে এক মাসে জমা হচ্ছে এটা, এক বছরে অর্থাৎ এক বছর সমান ১২ মাস, তাই ওই যে টাকাটি বের হবে ওর সাথে ১২ গুণ দিলে বছরে কত টাকা ব্যাংকে জমা রাখেন সেটি বের হবে। ঠিক আছে, আমরা মুখোমুখি হিসাবটা করে নিলাম, এবার আমরা লিখে দেখাচ্ছি কিভাবে। অঙ্কটার দিকে খেয়াল করো। এই যে আমি লিখছি, দেখো এখানে বলেছে আলতাফ সাহেবের মাসিক বেতন কত টাকা? ৯,৮৭০ টাকা। এই টাকার থেকে বিয়োগ হবে তিনি দুটি ভাবে টাকা খরচ করেন, সেই দুটি টাকাকে যুক্ত করব। আমি একটু ব্র্যাকেট দিলাম যে ৩,৮০০ টাকা তিনি বাসা ভাড়া বাবদ দেন আর পরিবারের খরচ দেন কত? ৫,৬৫০ টাকা। এই দুটো একসাথে যুক্ত করলাম। ঠিক আছে, এই দুটো একসাথে যুক্ত করে এর থেকে বিয়োগ করলে আমাদের প্রতি মাসে কত টাকা জমা দেন সেটা বের হলো। এটাকে আমরা একটু ব্র্যাকেটে আবদ্ধ করলাম, সেকেন্ড ব্র্যাকেটে বা দ্বিতীয় ব্র্যাকেটে। এবার প্রতি বছরে কত টাকা জমা দেন? তাহলে বছর বলতে এক বছর সমান ১২ মাস, তাই এখানে ১২ গুণ দিলাম। এই কিন্তু আমাদের গাণিতিক বাক্যে সাজানো হয়ে গেল। আশা করি দেখতে পাচ্ছ। তো এইবার আমরা এই অঙ্কটাকে সমাধান করব। তাহলে তোমরা এই লাইনটা অবশ্যই বুঝতে পারছো। যদি কোনো সমস্যা থাকে কমেন্টে লিখবে, আশা করি সমস্যা নেই। তো আগে আমরা কি করব? এই দুটো যুক্ত করব। তাহলে এইভাবে রেখে দিচ্ছি ৯,৮৭০ বিয়োগ এই দুটো যোগ ০ ০ ০ ৫ আর ০ ৫, ৮ আর ৬ ১৪, ৪ হাতে হচ্ছে ১, ৫ আর ১ ৬, ৬ আর ৩ ৯। এই সেকেন্ড ব্র্যাকেট শেষ করলাম, গুণ ১২ রাখলাম। তাহলে এবার বিয়োগ করি ০ ০ ০, ৫ আর কত হলে ৭, ২ হলে ৭, ৪ আর কত হলে ৮, ৪ আর ৪ হলে ৮। পরবর্তী এখানে ১৫ পৃষ্ঠার এক দাগে অঙ্কতে খেয়াল করো। বলেছে আলতাফ সাহেব মাসে ৪২০ টাকা তার জমা হয়। এবার ১২ মাসে কত জমা হবে? ১২ গুণ দেব। ঠিক আছে, ১২ গুণ। এবার এরকম বড় অঙ্কের জন্য তোমরা পাশে এরকম রাফ করে নিতে পারো, রাফ লিখে নিতে পারো, রাফ কমা ৪২০ গুণ ১২। এই যে শূন্যটা, এই শূন্যটা কোনো গুণ করার দরকার হয় না, শূন্যটাকে বাদ দিয়ে গুণ করবে। ২ দুগুণ ৪, ৪ দুগুণ ৮, একটা শূন্য রাখলাম, ২ একে ২, ৪ একে ৪, এখানে ৪, ৮ আর ২ ১০, শূন্য হাতে ১, ৫ আর ৪ আর ১ ৫, আর এই যে শূন্যটা বাদ রেখেছিলাম সেই শূন্যটা দিতে হয়, তাহলে অঙ্কটা একটা লাইন কমে আসে। তাহলে অঙ্কের উত্তর কত হলো? ৫,০৪০ টাকা। ৫,০৪০ টাকা
তিনি প্রতি মাসে প্রতি বছরে জমা করেন, দুঃখিত, প্রতি বছরে জমা করেন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এবার আমরা পরবর্তী অঙ্কটি দেখব। পরবর্তী অঙ্কটি বলছে একটি পানির ট্যাঙ্কে প্রতি মিনিটে 5 লিটার পানি আসে, অর্থাৎ মোটর চালিয়ে রাখলাম, প্রতি মিনিটে 5 লিটার পানি আসে এবং 2 লিটার পানি খরচ হয়। তাহলে প্রতি মিনিটে যদি বলা হয় কত লিটার পানি থাকছে ট্যাঙ্কে, তাহলে কি বলবো? 5 বিয়োগ 2 সমান 3 লিটার। অর্থাৎ 5 ঢুকছে, আবার ওইটা 2 লিটার খরচ হয়ে যাচ্ছে, অর্থাৎ যে 1 মিনিটে 5 লিটার ঢুকছে সেই একই মিনিটে আবার 2 লিটার খরচ হচ্ছে, তাহলে কতটুকু থাকছে? 3 লিটার থাকছে। 10 মিনিটে পানির ট্যাঙ্কে কত লিটার পানি থাকবে, ওই যে থাকবের পরিমাণটা আগে আমরা বের করে নেব, তারপর 10 দিয়ে গুণ। অর্থাৎ অঙ্কটাকে আমরা গাণিতিক বাক্যে এভাবে সাজাবো, খেয়াল করো। গাণিতিক বাক্যে এভাবে, এখানে কিন্তু এই অঙ্কটা হলো, এইখানে এই অঙ্কটার দিকে প্রথমে কি 5 লিটার পানি ঢুকছে আর 2 লিটার খরচ হচ্ছে, তাহলে বিয়োগ 2, তাহলে থাকছে কতটুকু? 3 থাকবে, এখান থেকে বিয়োগ করলে। এইটা হচ্ছে 1 মিনিটে থাকার হিসাব বের করলাম, তাহলে এবার 10 মিনিটে থাকার হিসাব, গুণ 10 বেরিয়ে গেল। ঠিক আছে, এটা তাহলে 5 বিয়োগ 3, 3 লিটার থাকে প্রতি মিনিটে, গুণ 10, 10 মিনিটে কত থাকবে? 30 লিটার থাকবে, 30 লিটার। এই অঙ্কটা তোমরা লিখেও করতে পারো, এইভাবে লিখতে পারো, আমি লিখছি না, আমি বলছি যে প্রতি মিনিটে পানি আসে 5 লিটার, প্রতি মিনিটে পানি খরচ হয় 2 লিটার, প্রতি মিনিটে পানি থাকে 5 বিয়োগ 2 সমান 3 লিটার। এবার অতএব 10 মিনিটে পানি থাকে 10 গুণ 3 সমান 3 10 30 লিটার। ঠিক আছে, আমি এভাবে করলাম, ওইভাবে বলে দিলাম। এবার আমাদের 3 দাগের অঙ্কটি দেখো। 3 দাগের এই অঙ্কটি, তারিক, জসিম ও হালিম একটি আসবাবপত্রের দোকানে গিয়েছিল। 3 জন ব্যক্তি গিয়েছিল। তারা নিচের চিত্রে দেওয়া মূল্য অনুযায়ী, নিচের চিত্র মানে এইটা কিন্তু, এই যে চিত্র দেখতে পাচ্ছ, মূল্য অনুযায়ী একটি আলমারি, 2টি টেবিল এবং 8টি চেয়ার কিনল এবং মোট মূল্য 3 জন সমান ভাগে ভাগ করে দিল। প্রত্যেককে কত টাকা করে দিল? দেখো, অঙ্ক করার আগে বলেছি ভাবতে হবে প্রথমে, তাহলে কি করব? আগে ভাববো কয়জন ব্যক্তি? 3 জন ব্যক্তি। ঠিক আছে, কয় ধরনের জিনিস কিনলো? 3 ধরনের জিনিস। এখন 3 ধরনের জিনিস কি একটি একটি করে? এখানে তো একটি করে মূল্য দেওয়া আছে, এখানে কিন্তু একটি আলমারির মূল্য দেওয়া আছে, একটি টেবিলের মূল্য, একটি চেয়ারের মূল্য, কিন্তু জিনিস কি আমাদের একটি করে কিনেছে? না, আলমারি একটি কিনেছে, ঠিক আছে, 2টি টেবিল কিনেছে, তাহলে টেবিলের যে দাম ওর সাথে 2 গুণ দিতে হবে, দিলে টেবিলের খরচটা বের হবে। 8টি চেয়ার কিনেছে, তাহলে চেয়ারের যে একটি দাম ওর সাথে 8 গুণ দিলে 8টি চেয়ারের মূল্য বের হলো। তাহলে এই যে 8 গুণ দিয়ে চেয়ারের মূল্য পাচ্ছি, 2 গুণ দিয়ে টেবিলের মূল্য পাচ্ছি, আর শুধু একটি আলমারি, এই সবগুলো যোগ করলে কিন্তু তাদের খরচটা বের হচ্ছে। আর 3 জন সমান ভাগে ভাগ করে দেবে, তাহলে ভাগ 3 দেব, দিলে প্রত্যেকে মানে এক একজন ব্যক্তি কত টাকা করে দিল বের হবে। ঠিক আছে, তাহলে আমি অঙ্কটা করে দিচ্ছি। ও, এখানে অঙ্কটা করে দেওয়া আছে, তোমরা একটু খেয়াল করো, এই অঙ্কটা করে দেওয়া আছে। এই যে 8700 গুণ 1, এই একটা গুণ না দিলেও চলে। 8700 গুণ 1 মানে কি? একটি আলমারি কিনেছে, যোগ 2100 গুণ 2 মানে 2টি টেবিল কিনেছিল, 2100 গুণ 2, যোগ 750 গুণ 8, 8টি চেয়ার কিনেছিল। এই গুণগুলো আমরা করছি কারণ পরিমাণ অনুযায়ী, আর যোগ করছি সকল খরচ হিসাবে। ঠিক আছে, আর 3 জনে ভাগ করে দেবে, তাই ভাগ 3। এখানে 8700 গুণ 1 একই থাকে, যোগ 2100 গুণ 2 4200 হয়, যোগ 750 গুণ 8 এখানে হয় 6000। এই তিনটাকে একসাথে যুক্ত করলে হয় 18900, ভাগ 3, ভাগ 3 থাকলে উত্তর 6300 টাকা। এটা হচ্ছে উত্তর, প্রত্যেকে দিল 6300 টাকা। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো বা দেখতে পেয়েছো। কোনো সমস্যা থাকলে কমেন্টে লিখবে, আমি উত্তর করব। ঠিক আছে, পরবর্তী অঙ্কটি দেখি। 5 জন লোক আসবাবপত্রের দোকানে গেলেন। 5 জন লোক, আগে ছিল 3 জন, এবার 5 জন। তারা উপরের চিত্রে দেওয়া মূল্য অনুযায়ী, এই চিত্র দিয়ে দুটি অঙ্ক করছে, আগে একটা করলো, এবার এটাও করছে ওই উপরের চিত্র দিয়ে। তারা উপরের চিত্রে দেওয়া মূল্য অনুযায়ী 2টি আলমারি, আগে কিনেছিল একটি আলমারি, 2টি আলমারি, 3টি টেবিল, 3টি টেবিল, 12টি চেয়ার কিনলেন। মোট মূল্য তারা 5 জন সমান ভাগে ভাগ করে দিলেন, প্রত্যেকে কত টাকা করে দিলেন? একই অঙ্ক, শুধু আলমারি, টেবিল এবং চেয়ারের সংখ্যাটা পরিবর্তন হয়েছে আর মানুষের সংখ্যা পরিবর্তন হয়েছে। তাহলে একইভাবে আমরা লিখবো, তোমরা একটু খেয়াল করো। আমরা যদি অঙ্কটাকে লিখি যে কত, আমাদের আলমারির মূল্য 8700 টাকা, গুণ কতটি আলমারি কিনছে? 2টি, তাহলে গুণ 2, ব্র্যাকেট শুরু করলাম, এখানে যোগ চিহ্ন রাখবো কারণ এগুলো সব খরচ। 3টি টেবিল, তাহলে টেবিলের মূল্য কত? 2100, মানে 2100 গুণ
3 আবার যুক্ত করব। তারপর চেয়ারের মূল্য কত 750 গুণ 12। এই এবার এই সকল খরচকে কয়জনে ভাগ করে দেবে 5 জনে, তাই ভাগ 5। ঠিক আছে, তাহলে 8700 গুণ 2, আমরা শূন্যকে বাদ দিয়ে গুণ করব, সহজ হবে। 7 দুগুণে 14, 4 হাতে হচ্ছে 1, 8 দুগুণে 16 আর 1 17, 174। এখানে শূন্য শূন্য বসিয়ে দিলাম, যোগ 2100 গুণ 3, তাহলে 3 একে 3, 3 দুগুণে 6, শেষে দুটি শূন্য বসিয়ে দিলাম, যোগ 750 গুণ 12। এই কাজটা একটু তোমরা বাইরের থেকে করে নিয়ে আসতে পারো, আমি একটু করছি। 750 এখানে হচ্ছে 12, 5 দুগুণে 10 এর শূন্য, হাতে হচ্ছে 1, 7 দুগুণে 14 আর 1 15, শূন্য 5 একে 5, 7 একে 7, শূন্য 5 আর 5 10 এর শূন্য, হাতে 1, 7 আর 1 8, 8 আর 1 9, এখানে শূন্য, কত হলো 9000। এখানে 9000 বসিয়ে দিলাম, ব্র্যাকেটটা শেষ করলাম, ভাগ 5। এবারে যোগফলটা করব, 0 0 0 বসিয়ে দিলাম, আবার 0 0 0, দুটি করে শূন্য বসিয়ে দিলাম। এবার এখানের একটি শূন্য আর 3, 3 আর 0 3, 3 আর 4 7, 9 আর 6 15, 15 আর 7 22 এর 2, হাতে 2, হাতে 2 আর 2 আর 1 3, 32,700 ভাগ 5। এখানে আমরা ভাগটা যদি করি, 5 ভাগ 32,000, 5 ভাগ 32,700, তাহলে 5 ছক 30, 2 থাকে 2 নামলে, এখানে 2 বিয়োগ 7 নামলো, 5 5 25, 5 আর 7 2 হলে 7, উপর থেকে 0 নামলো, 4 5 20, উপর থেকে 0 নামলো। কোনো কিছু নামানোর পরে ভাগ না করতে পারলে সেটি ফলাফলে 0 হিসেবে চলে যায়, এখানে 0 থাকে। এই 6540 টাকা হচ্ছে এক একজনের খরচ হিসেবে পড়েছে, 6540 টাকা। ঠিক আছে, টাকা। এটা হলো আমাদের এই অঙ্কের উত্তর। বুঝতে পেরেছো তাহলে? তাহলে এখানকার 3 এবং এখানের 3 একই প্রক্রিয়া, শুধু সংখ্যা পরিবর্তন। ক্লিয়ার? এবার আমরা পরবর্তী পৃষ্ঠা যাচ্ছি। পরবর্তী 16 পৃষ্ঠার অঙ্ক দেখব। 16 পৃষ্ঠার এখানে দুটি অঙ্ক রয়েছে, 3টি রয়েছে, আমি দুটি বললাম এই কারণে। তৃতীয় নাম্বারটি নিয়ে কোনো সমস্যা নেই। দ্বিতীয় নাম্বারে 4, আবার এখানে 4, এই 2 4 এর একই রকম অঙ্ক, এর মধ্যে সামান্য একটু পার্থক্য রয়েছে, এক জায়গায় বেশি বলে এক জায়গায় কম বলে। এই অঙ্ক দুটি নিয়ে বা একটি নিয়ে বলা যেতে পারে, এই অঙ্কটা নিয়ে পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের বেশিরভাগ সময় একটা কনফিউশন বা সন্দেহ তৈরি হয় যে এইটা এইভাবে নাকি এইটা এইভাবে। সেই সন্দেহটি এই আমি যে ক্লাসটি নিয়ে নিচ্ছি, এই ক্লাসটির পরে আর কারো থাকবে না, আমি কথা দিতে পারছি। কারণ এখানে একটি মাত্র নিয়ম আছে, সেই নিয়মে করতে হয়। কিন্তু আমি দেখেছি আমার এই পড়াশোনা করানোর লাইফে, ছাত্রছাত্রী পড়ানোর লাইফে অনেকভাবে দেখেছি, বিভিন্ন স্যার বিভিন্নভাবে করায়, এক একটা সময় এক একটা বলে দেয়, যার কারণে দুটোর সময় দুই রকম বলে দেয়, মনে থাকে না। আমি একটি নিয়মে বলবো, সবারই মনে থাকবে। ঠিক আছে? এবং আমি এখানে বলবো যে তোমার যারা বন্ধু বা বান্ধবীরা রয়েছে, যারা একসাথে পড়ো সহপাঠী, তাদেরকে এই ক্লাসটি দেখতে বলবে, এই অঙ্কটির জন্য বিশেষত। এই অঙ্কটি যাদের সমস্যা থাকে, আশা করি থাকবে না, তোমরা তাদেরকে শেয়ার করবে বা দেখাবে, আমাদের স্কুলের ঠিকানা বলবে, সেখানে আসতে বলবে, সাবস্ক্রাইব লাইকের মাধ্যমে আমাদের সাথে যুক্ত থাকতে বলবে। ঠিক আছে? তো অঙ্কটি দেখো, বলেছেন মিনা এবং রিনার একত্রে 7,532 টাকা আছে। রিনার চেয়ে মিনার 560 টাকা বেশি আছে। মিনা ও রিনার প্রত্যেকের কত টাকা আছে? অঙ্কটা পড়লাম যে মিনা এবং রিনার এত টাকা আছে দুইজনের মিলে, রিনার থেকে মিনার এত টাকা বেশি আছে, মিনা ও রিনার প্রত্যেকের কত টাকা আছে। এই অঙ্কটা আগে একটু এখানে পড়ে নেই, সমাধান যাচ্ছে। দেখো, মলি ও রাজুর প্রত্যেকে এত টাকা আছে, নাম শুধু পরিবর্তন, যে মলি এবং রাজুর প্রত্যেকের এত টাকা আছে, রাজু অপেক্ষা মলির এত টাকা কম আছে। আগে ছিল কিন্তু বেশি আছে, এখন বলছে কম আছে। মলি ও রাজুর প্রত্যেকের কত টাকা আছে। এই যে কম আছে বেশি আছে, এই জায়গাটা নিয়ে বেশিরভাগ সময় ছাত্রছাত্রীদেরকে দুই ভাবে শিখিয়ে দেওয়া হয়, যার কারণে সমস্যা পড়ে। ঠিক আছে? তোমাদের একটি নিয়ম বা একভাবে বলে দিচ্ছি, তোমরা ঠিক সেভাবে করবে। কিভাবে?
এই যে দুজন ব্যক্তি, এখানে একজন ব্যক্তি, এখানে একজন ব্যক্তি, ঠিক আছে? এই দুইজন ব্যক্তির একত্রে টাকার পরিমাণ আমি ধরে নিলাম উপরের অঙ্কটি ৭৫৩২ টাকা। এখন একটা অঙ্কে বলছে যে এর থেকে এর টাকা বেশি আছে, আরেকটা অঙ্কে বলছে যে এর থেকে এর টাকা কম আছে। যখন বলবে কম আছে বা বেশি আছে, দুই ক্ষেত্রেই মানে কম বেশি যাই বলুক না কেন, প্রথমে তোমরা যে টাকাটা কম বা বেশি যাই বলবে সেই টাকাটি এই মোট টাকা থেকে বিয়োগ করবে, অর্থাৎ 560 বিয়োগ করবে। এখানে যত বেশি বা কম বলুক না কেন, আবার বলছি কিন্তু যে একটি নিয়ম, বেশি বলুক কি কম বলুক সেটা আমরা দেখব না, আমরা দেখব যে কতটুকু টাকা বেশি বলেছে বা কতটুকু টাকা কম বলেছে, সেই টাকাটুকু মোট টাকা থেকে বিয়োগ করব। ঠিক আছে, মোট টাকা থেকে বিয়োগ করব। এবার বিয়োগ করার সময় একটা লাইন এখানে লিখতে হবে, এই লাইনটা তোমরা খুব ভালোভাবে বুঝবে। খেয়াল করো, রিনার চেয়ে মিনার 560 টাকা বেশি আছে। ঠিক আছে, রিনার চেয়ে মিনার 560 টাকা বেশি আছে। এখন যার টাকাটা কম আছে তার নামটি এখানে লিখতে হবে। এখানে কিভাবে বুঝবো, দেখো রিনার চেয়ে মিনার 560 টাকা বেশি, তাহলে কার বেশি? মিনার বেশি, কিন্তু কার থেকে? রিনার থেকে। তাহলে রিনার কম আছে, তাই লিখবো রিনার আছে। দেখেছো? এবার পরের একটা অঙ্ক আছে, সেই অঙ্কটা তোমরা করলে বুঝতে পারবে। দেখো অঙ্কটা, রাজু অপেক্ষা মলের 480 টাকা কম আছে। তাহলে রাজু অপেক্ষা মলের এত টাকা কম আছে, তাহলে মলের 480 টাকা কম আছে, ওই কমটার নাম লিখতে হবে যে মলের আছে। গতানুগতিক স্যারেরা করিয়ে দিচ্ছে কি, রাজু অপেক্ষা মলে, তাহলে রাজুর আছে লিখবা, মিনার চেয়ে রিনার চেয়ে মিনার আছে, তাহলে রিনার লিখবা। না, এইভাবে করলে কিন্তু মনে থাকবে না। হবে, অঙ্ক অবশ্যই হবে, যে নিয়মে করুক না কেন, প্রত্যেককে স্যারকে রেসপেক্ট রেখে বলছি, যে নিয়মে করুক না কেন হবে, কিন্তু ছেলে মেয়েদেরকে এমন ভাবে শিখিয়ে দিতে হবে যেন তারা খুব সহজে মনে রাখতে পারে। ঠিক আছে, তো রাজু অপেক্ষা মলের এত টাকা কম আছে, অর্থাৎ তাহলে এই অঙ্কটা সামারি কি বুঝলাম, যে মোট যে টাকাটি থাকবে সেই টাকাটি থেকে কম বলুক কি বেশি বলুক সেটি আমরা দেখব না, আমরা দেখব কম বা বেশি যাই বলুক না কেন মোট টাকা থেকে সেই টাকাটি বিয়োগ করতে হবে। এখন বিয়োগ করার পরে আমাদের সেই টাকাটিকে 2 দিয়ে ভাগ দেব। ঠিক আছে, এই হচ্ছে প্রথম প্রক্রিয়া। মোট টাকা থেকে যে টাকাটি কম বা বেশি তাকে 2 দিয়ে ভাগ দেব, দিলে কার টাকা বের হবে? যার টাকা কম আছে তার টাকা বের হবে। যার টাকা কম, বারবার বলছি যার টাকা কম, এই যে রিনার চেয়ে মিনার এত টাকা বেশি, মানে মিনার বেশি, তারপর রিনার কম, তাই রিনার বের হবে প্রথমে। আর এখানে রাজু অপেক্ষা মলের এত টাকা কম আছে, অর্থাৎ মলের কম আছে, তাই মলেরটা বের হবে আগে। ঠিক আছে, এই প্রক্রিয়াটা প্রথমে এই মলেরটা বা এখানে রিনারটা বের করে নিতে হবে, প্রথম কাজ। ঠিক আছে, এটাই। এবার এখানে একটা প্রশ্ন থাকে যে কিভাবে বেশি বা কম হচ্ছে সেই জিনিসটা। দেখো অঙ্ক কিন্তু একবারে করে দেবো, কিন্তু এই জিনিসগুলো তোমাদেরকে বুঝে নিচ্ছি। যেমন দেখো, দুজন ব্যক্তি, আমি অন্য একটা সংখ্যা দিয়ে বোঝাচ্ছি। দুইজন ব্যক্তি, একজনের কাছে আছে 100 টাকা, আরেকজনের কাছে আছে 120 টাকা। তাহলে অন্যজনের কাছে কত টাকা বেশি? 20 টাকা বেশি। তাহলে আরেকজনের কাছে কত টাকা কম? 20 টাকা কম। তাহলে যদি যার কাছে 20 টাকা বেশি আছে সেই 20 টাকা যদি বাদ দেওয়া হয়, তাহলে দুইজনের টাকার পরিমাণ কি সমান হবে না? অবশ্যই হবে। আর যখনই দুইজনের টাকার পরিমাণ সমান হবে তখন তাকে যদি 2 দিয়ে ভাগ দেওয়া হয়, তাহলে এক একজনের টাকার পরিমাণ যতটুকু সেইটা বের হবে, এক্সাক্ট যতটুকু। এই জন্য 20 বা যেটুকু বেশি থাকছে সেইটুকু আমরা বিয়োগ করছি, বিয়োগ করে যে ব্যক্তিটির কম আছে, যেমন দেখো এর থেকে কিন্তু এর বেশি মানে এর কম, সেই জন্য সেই টাকাটা বের হচ্ছে বা সেই লোকটির টাকা বের হচ্ছে, এই জন্য তার নামটি লিখছি। ঠিক আছে, এতক্ষণ অনেক কথা বললাম, এবার তোমাদের অঙ্ক খেয়াল করো। প্রথমে এই সমাধানটা এরা যেভাবে লিখেছে সেভাবে দেখো, এই একইভাবে আমিও লিখতাম। খেয়াল করো, রিনার আছে 7500। রিনার আছে কেন লিখবো? এই যে বললাম যার কম থাকবে তার নামটি লিখবো, তাই লিখলাম রিনার আছে 7532 বিয়োগ এই যে 560 বেশি বা কম এটা বিয়োগ করব। এর অর্ধেক, আমি যে 2 দিয়ে ভাগ দিয়েছিলাম এর অর্ধেক টাকা লিখেছে, এখানে 560 ভাগ 2 লিখলে হবে। ঠিক আছে, এর অর্ধেক টাকা না লিখে ভাগ 2 লিখলে হবে। প্রশ্ন অনুযায়ী সাজাচ্ছি, এই দেখো অঙ্কটা সাজিয়েছে। 7532 বিয়োগ 560 ভাগ 2 দিলে সমান হলো কত? 6972 ভাগ 2 সমান কত? 3486। এই 3486 কিন্তু এক একজনের মানে অরিজিনাল টাকা, কিন্তু কার যার বেশি আছে তার ওই টাকাটা বেশি আছে। এবার দেখো লিখেছে রিনার চেয়ে মিনার এত টাকা বেশি আছে, এই যে লেখা রিনার চেয়ে মিনার এত টাকা বেশি আছে।
তাহলে কার বেশি আছে? মিনার বেশি আছে। আমাদের যে টাকাটা বের হলো সেই টাকাটা কিন্তু দুইজনের সমান টাকা, বেশি বা কম টাকা বের হলো না, দুইজনের সমান টাকা বের হলো। এইবার যার টাকাটা বেশি সেই যে সমান টাকাটা বের হলো তার সাথে সেই টাকাটা বেশি টাকাটা যুক্ত করব, যদি কম হয় তাহলে কম টাকাটা বিয়োগ করে দেব। ঠিক আছে, তাহলে খেয়াল করো, অতএব এখানে শর্ত বলেছে বেশি আছে, তাই জন্য অতএব মিনার আছে লিখলাম এবার, কারণ আমরা ঋণারটা বের করে ফেলেছি। মিনার আছে কত? তাহলে ওই যে টাকাটা বের হলো ওই টাকার সাথে এই 560 টাকা যুক্ত করে দিলাম, 4400, দুঃখিত 4046 টাকা। তাহলে ঋণার আছে 3486 আর মিনার আছে 4046 টাকা। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে অঙ্কটা প্রথম থেকে শেষ অবধি যদি বলি একদম সামারি করে, যে দুই জনের মধ্যে কার কম বা বেশি থাকলো সেটি বড় কথা নয়, আমাদের মোট টাকার থেকে সেই কম বা বেশি অংশটি বিয়োগ করব। প্রথমে বিয়োগ করে 2 দিয়ে ভাগ দিলে যে টাকাটা বের হবে সেটা ওই যে দুইজনের কম বেশি বলছে ওর মধ্যে যার টাকার পরিমাণ কম তার টাকা কিন্তু বের হবে, আর যার টাকার পরিমাণ বেশি সেই টাকাটা কি করতে হবে? পরবর্তীতে তার সাথে যুক্ত করে দিলেই তার পরিমাণটা বেরিয়ে আসবে। ঠিক আছে, এবার আমরা এই 4 দাগের অঙ্কটি করব। দেখো, মলি ও রাজুর একত্রে এত টাকা আছে, তাহলে আমরা সেই টাকাটা প্রথমে লিখব। কত টাকা লিখব? 8580 টাকা। আশা করি খাতা দেখতে পাচ্ছ, 8580 টাকা। এবার বলেছে রাজু অপেক্ষা মলির এত টাকা কম আছে। রাজু অপেক্ষা মলির কত টাকা কম আছে? এত টাকা কম আছে। তাহলে এখানে রাজু অপেক্ষা মলির এত টাকা কম আছে মানে মলির টাকা বের হবে, তাহলে বিয়োগ দেব কত? 480 আর এখানে ভাগ 2। এটা কার টাকা বলতো? মলির টাকা। তাহলে এখানে লিখবো উপরে মলির আছে, মলির আছে, আছে লিখে কমা দিলাম, দিয়ে লাইনটা লিখলাম 8580 বিয়োগ 480 ভাগ 2। আশা করি বুঝতে পারছো। বিয়োগ করব 0 0 0, 8 আর কত? 8 8 0, 4 আর কত হলে 5, 1 হলে 5, আর এখানে থাকে 8 ভাগ 2। কত হয়? এখানে 8100 কে ভাগ করছি 2 দিয়ে, 4 দুগুণ 8, উপর থেকে 1 নামালাম যায় না, ফলাফলে একটা 0 দিলাম। এবার উপর থেকে 0 নামালাম, 5 দুগুণ 10, আবার উপর থেকে 0 নামালাম যায় না, এখানে 0 দিলাম। তাহলে 4050 টাকা হলো হচ্ছে এই উত্তর, 4050 টাকা। এটা কার টাকা? মলির টাকা। এটা হচ্ছে মলির টাকা। ঠিক আছে, এবার দেখো, তাহলে মলির টাকা যেহেতু বেরিয়ে গেছে তাহলে রাজুর টাকা বের করতে হবে। এবার লিখবো রাজুর আছে, রাজুর আছে, রাজুর আছে। এবার দেখো তো, রাজু অপেক্ষা মলির এত টাকা কম আছে, তাহলে রাজুর বেশি আছে অবশ্যই টাকাটা। তাহলে রাজুর আছে কত? এই যে টাকাটা হবে 4050 যোগ কত টাকা কম বেশি হবে? তাহলে 480 টাকা, এই 480। এইখানে দেখো, এখানে কিন্তু অঙ্কে বলে দিয়েছিল যে বেশি আছে তাই যুক্ত করেছিলাম, এখানে কম আছে তাও কিন্তু যুক্ত করব, কারণ আমাদের তো যার টাকাটা প্রথমে বের করছি তার টাকাটা সর্বদাই কম, তাহলে অন্য একজনের ব্যক্তির টাকাটা বেশি, এই জন্য কম বলুক বেশি বলুক না কেন আমাদের প্রতিটা জিনিসে কিন্তু শেষে যুক্ত করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে নিয়ম। এখানে কিন্তু আমাদের বেশি বলেছিল বলে যোগ করেছিলাম, এখানে কম বললো তাও যুক্ত করলাম, কারণ প্রক্রিয়া হচ্ছে আমাদের এইভাবে, যে আমরা যে প্রক্রিয়াটা শিখেছি সেই প্রক্রিয়াটার প্রথম জিনিস হচ্ছে প্রথমে যার টাকাটা বের হবে সেটা সর্বদা কম টাকাটা বের হবে, অর্থাৎ যার কম তার অঙ্কটা বের হবে, আর পরে যেটা করব সেটা বেশি বের হবে, তাই যে অঙ্ক বেরোক না কেন সেটা কম বলুক কি বেশি বলুক যুক্ত করতে হবে আমাদের। তাহলে এখানে 0 আর 0 0, 8 আর 5 13, 3 হাতে 1, 4 আর 1 5, 5 আর 0 5, আর এখানে 4, 4530 টাকা। ঠিক আছে, এই হচ্ছে দুইজনের টাকার পরিমাণ। একজনের হচ্ছে অর্থাৎ মলির হচ্ছে 4050 আর রাজুর হলো 4530 টাকা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। এইভাবে আমাদের প্রতিটি অঙ্কের ক্লাসে সহজভাবে এবং খুব সুন্দর করে শিখিয়ে দেওয়া হয় যেন স্টুডেন্টরা প্রতিনিয়ত মনে রাখতে পারে। এইবার এখানে 5 দাগে একটি অঙ্ক রয়েছে, পিতা ও কন্যার বয়সের সমষ্টি 80 বছর, পিতার বয়স কন্যার বয়সের 4 গুণ, তাদের প্রত্যেকের বয়স কত? দেখো, এখানে যে অঙ্কটা সমাধান এরা দিয়েছে তোমাদের বইয়ের সমাধান, এই সমাধান তোমরা কতটা বুঝতে পারো জানি না, এই সমাধানে আমি করাবো না, কারণ এই সমাধানের অঙ্কটা একটু তোমাদের বুঝতে কঠিন লাগবে। আমি এটাকে আরো সহজ করে দিচ্ছি। দেখো, আমি যেভাবে করছি, পিতা ও কন্যার বয়সের সমষ্টি, সমষ্টি মানে হচ্ছে যোগফল, অর্থাৎ পিতার একটি বয়স এবং কন্যার একটি বয়স আছে, যে দুটো বয়স যুক্ত করলে 80 বছর হয়।
এখন কার কত বছর বয়স সেটা আমরা জানি না, কিন্তু এখানে একটা শর্ত দিয়েছে যে পিতার বয়স কন্যার বয়সের 4 গুণ, অর্থাৎ পিতার যে বয়সটি পাবো সেটা কন্যার বয়সের 4 গুণ হবে। তাদের প্রত্যেকের বয়স কত? এই ধরনের অঙ্কের ক্ষেত্রে প্রথমে আমি যেভাবে করছি ঠিক তোমরা সেভাবে করবে, অন্যভাবে করবে না, এই বইয়ের মতো করে করবে না। লিখে নেবে ধরি। ধরি ধরি কেন লিখছি? কারণ আমরা কারোর বয়স জানি না। ধরি এখানে কন্যা বলেছে, তো ধরি কন্যার বয়স। প্রথমে ছোট বয়সটি ধরে নেবে, মানে কন্যার বয়সটি। ধরি কন্যার বয়স ক বছর। এই ক কিন্তু একটি অক্ষর, ঠিক আছে? ক বছর। ধরি কন্যার বয়স কত? ক বছর। এখানে এক্স বছরও অনেকে ধরে, ইংলিশ অক্ষর ধরে। আমি বাংলায় অঙ্ক, তাই জন্য বাংলা অক্ষর ধরেছি। ধরি কন্যার বয়স ক বছর। অতএব পিতার বয়স। অতএব কেন লিখলাম? কারণ কন্যার একটা বয়স যেহেতু ধরেছি, আর এখানে কন্যা এবং পিতার বয়সের যে একটা শর্ত দেওয়া আছে, যে শর্তটা, পিতার বয়স কন্যার বয়সের 4 গুণ, শর্তটা, ওই শর্তটাকে কাজে লাগাবো বলে অতএব লিখতে পেরেছি। তাহলে লিখলাম অতএব পিতার বয়স কন্যার বয়সের 4 গুণ বলেছে, তাহলে ক গুণ 4 বছর, বা 4 ক বছর। 4 ক কিভাবে? ক আর 4 গুণ করলে, এই যে ক আর 4 গুণ করলে 4 ক হয়। ঠিক আছে? এই দাগটা তোমরা দিও না খাতায় তোলার সময়, আমি এমনি বোঝানোর জন্য দিচ্ছি। ঠিক আছে? তাহলে তোমরা কিন্তু এগুলো খাতায় তুলে নেবে, শুধু কিন্তু ভিডিও দেখলে কাজ হবে না, খাতায় তুলবে। ঠিক আছে? কন্যার বয়স ক বছর, পিতার বয়স ক গুণ 4 সমান সমান 4 ক বছর। এবার বলেছে এই সত্যটা, পিতা ও কন্যার বয়সের সমষ্টি 80 বছর। এবার দেখো আমরা লিখবো এখানে প্রশ্ন মতে। প্রশ্ন মতে লিখে কমা দেব। তাহলে এবার এখানে বলো কন্যার বয়স কত এখন পেয়েছি আমরা? ক বছর। আর কন্যার পিতার বয়স কত পেয়েছি? 4 ক বছর। তাহলে এই দুটো যুক্ত করব, ক যোগ 4 ক সমান 80। কোথা থেকে বলো তো? এই যে পিতা ও কন্যার বয়সের সমষ্টি 80 বছর। 80 বছর। একপাশে আমাদের সমীকরণ বললাম, এটাকে সমীকরণ বলা হয়, অর্থাৎ যেটাকে আমরা আনুপাতিক ভাবে নেই বা অনুমান করে নেই বা ধরি তাকে বলা হয় সমীকরণ। আর এই পাশে একটা সংখ্যা লিখলাম, এই দুটো মিলেই সমীকরণ বলা হয়। অর্থাৎ এইটা হচ্ছে আমাদের একদম প্রকৃত বয়স, আর এই বয়সটাকে আনুপাতিক আরে ধরেছি সেইটা, অর্থাৎ আনুপাতিক এবং প্রকৃত দুটো মিশিয়ে আমরা একটা মান পাবো, সেই মানের মাধ্যমে আমাদের প্রকৃত অঙ্কের উত্তর বের হবে। ঠিক আছে? তাহলে এই পাশে বা লিখবো। প্রথমে এই প্রক্রিয়াটা তোমরা দেখে নাও। ক আর 4 ক, তাহলে ক আর 4 ক মানে একটা ক আর 4টা ক যুক্ত হয় কত? 5 ক সমান এখানের 80। এইখানে দেখো, এখান থেকে আমরা ধরে নিয়েছিলাম ক বছর, এই কর উত্তর আমাদের বের করতে হবে। তাহলে ক কে যার উত্তর মনে রাখবে, যার উত্তর বের করতে হবে তাকে সমান চিহ্নের বা পাশে রাখতে হবে, বাকি সকল কিছু ডান পাশে পাঠাতে হবে। তাহলে ক কর মতো থাকলো, কর পাশে 5 কি হিসাবে ছিল? গুণ হিসাবে ছিল। কোন অক্ষর এবং এই দেখো 5 এবং ক, এই যে লিখছি, কোন অক্ষর এবং সংখ্যা যখন পাশাপাশি বসে তখন তাদের মধ্যে গুণ অবস্থান করে, এটা মনে রাখবে। কোন অক্ষর এবং সংখ্যা যখন পাশাপাশি বসে তখন তাদের মধ্যে গুণ অবস্থান করে। তাহলে গুণ এই পাশে গেলে ভাগ হয়ে গেল, সমান চিহ্নের ও পাশে গেলে কোন চিহ্নের পরিবর্তন হয়, অর্থাৎ এখানে গুণ ছিল, ও পাশে গেলে ভাগ হবে। তাহলে 80-র নিচে এখন 5 ভাগ হচ্ছে। অতএব ক সমান, এখানে 5-এর নামটা পড়লে আমরা একটু এখানে 80টাকে ভাগ করে দেখাচ্ছি তোমাদের সুবিধার্থে। 80 গুণ এই ভাগ 5, 5-এর নামটা পড়ি। 5 একে 5, 5 দুগুণে 10, বেশি হয়ে যায়। 5 একে 5, 5 আর কত হলে 8, 3 হলে 8, উপর থেকে 0 নামলো, 5 ছক 30। এটা হচ্ছে রাফ হিসাবে লিখতে পারবো তোমরা। তাহলে ক কত পেলাম? 30, ওই দুঃখিত, ক পেলাম হচ্ছে 16। তাহলে এই ক মানে কি বলতো? ক মানে হচ্ছে কন্যার বয়স। এবার আমরা লিখবো এখন কন্যার বয়স কমা দেব, ক সমান, এই যে ক সমান কত? কন্যার বয়স ধরেছিলাম 16 বছর, হয়েছে এখন 16 বছর। এবং পিতার বয়স, পিতার বয়স কত ধরেছিলাম? 4 ক। তাহলে 4 ক সমান 4 4-এর মতো থাকবে, কর মান কত? 16, গুণ 16 দেব, দিলে বেরিয়ে আসবে 4 ছক 24-এর 4, হাতে হচ্ছে 2, 4 একে 4 আর 2 6, 64। এখানে 16 বছর কন্যার বয়স আর পিতার বয়স 64 বছর। এই দুটো হচ্ছে আমাদের অঙ্কের উত্তর। তোমরা আলাদা আলাদা করে উত্তর লিখো। উত্তর কন্যার বয়স 16, পিতার বয়স 64 বছর। ক্লিয়ার?
একটু বড় মতো দেখতে হয়েছে, কিন্তু এখান থেকে অনেক গুণে সহজ পাবে এই অঙ্কটি। ঠিক আছে, আর কয়েকবার করতে লাগলে অঙ্কটা ছোট মনে হবে তোমাদের কাছে। ঠিক আছে, এভাবেই তোমরা এই অঙ্কটি করবে, বা এরপরে যত অঙ্ক সেখানে পিতা কন্যা না দিয়ে পিতা পুত্রের কিন্তু দিতে পারে। ঠিক আছে, তাহলে এই 16 পৃষ্ঠার অঙ্ক সবই করে দিলাম। এবার 17 পৃষ্ঠা। দেখো এই ভিডিওটা কিন্তু অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে, তোমরা কেউ ভিডিওটাকে অল্প একটু দেখে শেষ করে দিও না। এই ভিডিওটা কিন্তু অনেক বড় একটা ভিডিও, কারণ এই জন্য কিন্তু আমি 3টা পার্ট করেছি, তারপরে অনেক বড় হয়ে যাচ্ছে। 17 পৃষ্ঠার ঐকিক নিয়ম। এখন এই ঐকিক নিয়ম বলতে কি সেটা আগে আমাদের একটু বুঝতে হবে। ঐকিক নিয়মের প্রথম কথা হচ্ছে, যে কোনো জিনিসের দাম দেওয়া থাকলে তার মধ্যে থেকে একটি জিনিসের দাম বের করার নামই হচ্ছে ঐকিক নিয়ম। যেমন দেখো এখানে বলেছেন 8টি ডিমের দাম 72 টাকা, এরূপ 15টি ডিম ক্রয় করতে কত টাকার প্রয়োজন। এখন 8টি ডিমের দাম দেওয়া হয়েছে, একটি ডিমের দাম যে অঙ্কের মাধ্যমে বের করতে হয় তার নাম হচ্ছে ঐকিক নিয়ম। ঠিক আছে, অর্থাৎ কোনো অঙ্কে একটি জিনিসের দাম যার মাধ্যমে বা যে প্রক্রিয়ার মাধ্যমে পাওয়া যায় তাকে বলা হয় ঐকিক নিয়ম। এবার আমাদের এই যে 8টি ডিমের দাম 72 টাকা, এরূপে 15টি ডিম ক্রয় করতে কত টাকা প্রয়োজন। এই দেখো অঙ্কটা সমাধান এখানে দিয়ে দিয়েছে যে 8টি ডিমের দাম 72 টাকা, একটি ডিমের দাম, এখানে কিন্তু অবশ্যই একটি দাম বের করতে হবে, তাহলে কিন্তু তুমি অঙ্ক করতে পারবে না, কারণ 8টি ডিমের দাম 72 টাকা, ওই 72 এর সাথে 15 গুণ দিলে কিন্তু অঙ্কের উত্তর হবে না। ঠিক আছে, এইভাবে 8টি ডিমের দাম 72 টাকা বললে একটি ডিমের দাম বের করে নিতে হবে, কারণ একটি জিনিসের দাম বের করতে পারলে সেখান থেকে 100 200 300 500 যত জিনিসের দাম হয় বের করতে পারি। তাই জন্য এখানে 8টি ডিমের দাম 72 টাকা, একটি ডিমের দাম এই 72 ভাগ হচ্ছে 8, তাহলে 72 ভাগ 8 9 টাকা। এই 9 টাকা কিসের দাম? একটি জিনিসের দাম। এবার এখানে 15টি জিনিসের দাম মানে 15টি ডিমের দাম 9 গুণ 15 সমান 135 টাকা। ঠিক আছে, তাহলে প্রথম শর্ত কিন্তু আমাদের ছিল একটি জিনিসের দাম বের করা। কিভাবে বুঝতে পারলে যে 8টি ডিমের দাম যে টাকাটা হচ্ছে, একটি ডিমের দাম বের করতে গেলে সেই টাকাটিকে যে পরিমাণ দিয়ে ভাগ দিলেই আমাদের একটি জিনিসের দাম বেরিয়ে আসবে। এই যে প্রয়োজন 135 টাকা। এইভাবে তোমাদের 1 দাগ 2 দাগ 3 দাগ করতে হবে। আমি 1 দাগটা করাচ্ছি, এখানে খেয়াল করো। আশা করি দেখতে পাচ্ছ। হ্যাঁ, এই যে বলেছে 4টি কলমের মূল্য 80 টাকা, 10টি কলমের মূল্য কত। এভাবে আমরা লিখব 4টি কলমের মূল্য, 4টি কলমের মূল্য কত টাকা? 80 টাকা। একটি কলমের মূল্য, তাহলে ওই 80, এই 80 ভাগ 4, এখানে 4। দেখো এই দুটি সংখ্যা ছাড়া কিন্তু একটি জিনিসের দাম যখন বের করতে চাই তখন এই দুটি সংখ্যা ছাড়া কিন্তু আর কোনো সংখ্যা থাকে না। এক তো বাদে, এক তো জিনিসের দাম বের করতে চাচ্ছি, তাহলে এই দুটি সংখ্যা থাকে, তাই জন্য এই দুটি সংখ্যাকে কাজে লাগাতে হয়। 80 ভাগ 4 দিলে টাকাটা বেরিয়ে আসবে। তুমি এখানে উত্তরটা বের করতেও পারো, নাও করতে পারো, তাও একটু করে দিচ্ছি। এখানে কত টাকা হবে তাহলে বলো তো? 80 ভাগ 4 সমান 20 টাকা হবে। তোমরা ভাগটা করে দেখো, 20 টাকা হবে। ঠিক আছে, এবার অতএব কতটি জিনিসের দাম? 10টি কলমের দাম। এই যে 10টি কলমের মূল্য, তাহলে 10টি, একটি কলমের মূল্য পেয়ে গেছি 20 টাকা, ওই 20 গুণ 10 সমান 200 টাকা। 200 টাকা, এটা হচ্ছে অঙ্কের উত্তর। বুঝতে পারলে তোমরা? যেভাবে করলাম যে 4টি কলমের মূল্য 80, একটি কলমের মূল্য 80 ভাগ 4, এখানে 20, আর 10টি কলমের মূল্য, কারণ একটি কলমের মূল্য আগে বের করতে হবে। একইভাবে একটি কারখানায় 5 দিনে 2450টি মোটরসাইকেল তৈরি হয়। 4 সপ্তাহে ওই কারখানায় কতটি মোটরসাইকেল? দেখো 5 দিনে বলছে, 5 দিনে। অঙ্কটা এভাবে করবে, 5 দিনে তৈরি হয়। এই মোটরসাইকেলের নাম তোমরা লিখতে পারো, আমি লিখছি না, বড় হয়ে যাবে। 5 দিনে তৈরি হয় ডিরেক্ট কতটি? 2450টি। তোমরা মোটরসাইকেল লিখে দিও, আমি লিখলাম না। অতএব এক দিনে তৈরি হয় এই 2450 ভাগ অবশ্যই 5টি। তাহলে এখানে পরিমাণ যদি বের করি, 2450কে 5 দিয়ে ভাগ করে যদি দেই, 2450 ভাগ যদি 5 দিয়ে দেই, 5 4 5 20, এখানে 4 নামলো, উপর থেকে 5 নামলো, তাহলে 5 নং 45 মিলে গেল। এখানে শূন্য, উপর থেকে একটা শূন্য আসলো, উপর থেকে কোনো কিছু নামানোর পর ভাগ করতে পারছি না, তাই জন্য এখানে শূন্য তুলে দিলাম। তাহলে কত হলো? 490টি।
একদিনে কতটি তৈরি করলো? 490টি। এবার অঙ্কে দেখো বলেছে যে 4 সপ্তাহে ওই কারখানায় কতটি মোটরসাইকেল তৈরি হবে? 4 সপ্তাহে। তাহলে আমরা কিন্তু জানি যে একদিনের কথা বলছে, তাহলে সপ্তাহ বলছে। এক সপ্তাহ সমান আমরা জানি হচ্ছে 7 দিন। এক সপ্তাহ সমান কত দিন? 7 দিন। তাহলে 4 সপ্তাহ সমান 4 সাতা 28 দিন লিখবো। অতএব 28 দিনে তৈরি হয়। 28 দিনে তৈরি হয় কত? 490 গুণ 28 টি। এইখানে একটু ব্র্যাকেটে তোমরা লিখে দেবে যে এক সপ্তাহ দন্তেশ্ব পয়তা একার, এক সপ্তাহ সমান 7 দিন। অতএব 4 সপ্তাহ সমান 7 গুণ 4 সমান 28 দিন। এইটুকু রাব তোমরা পাশে লিখে রেখে দেবে, ঠিক আছে? এটাই। এবার তাহলে 490 আর 28 গুণ করতে হবে। করলে কত হয়? এই যে 13,720টি। এইটা আমি গুণটা অন্য একটা জায়গা থেকে করে নিয়েছি, এখানে জায়গার স্বল্পতার কারণে দেখাতে পারিনি। তোমরা একটু গুণটা অন্য জায়গা থেকে করে নিও, এটার জন্য আমাকে কিছু খারাপ ভেবো না। এটা হচ্ছে অঙ্কের উত্তর, ঠিক আছে? এটা উত্তর 13,720টি মোটরসাইকেল তৈরি হবে, ঠিক আছে? জায়গার একটু স্বল্পতা, তার জন্য আমি এইভাবে করে রেখে দিয়েছি। তোমরা এই 490 গুণ 28টি অন্য একটা জায়গা থেকে করে নিও, বা তোমাদের রাতে তোমরা প্র্যাকটিস করো। তোমরা অবশ্যই গুণ সবাই পারো, আশা করা কি পঞ্চম শ্রেণীতে তোমরা উঠেছো। এবার দেখো পরের অঙ্কটি। পরের অঙ্কটি বলেছে মিনা 4 মিনিটে 200 মিটার হাঁটে, আধা ঘন্টায় সে কত মিটার হাঁটতে পারে? দেখো মিনিট আমরা জানি 1 মিনিট, 1 মিনিট সমান 60 সেকেন্ড। মিনিট সমান যেমন 60 সেকেন্ড, ঠিক তেমনি 1 ঘন্টা সমানও কিন্তু 60 মিনিট। মিনিট 1 ঘন্টা সমানও 60 মিনিট। তাহলে আমাদের অঙ্কে বলেছে আধা ঘন্টা, তাহলে আধা মানে কি? অর্ধেক। তাহলে আধা ঘন্টা মানে এই যে আধা ঘন্টা, আধা ঘন্টা সমান সমান কত? 60 ভাগ 2 সমান 30 মিনিট, ঠিক আছে? 30 মিনিট। তাহলে কি বুঝলাম? যে মিনার 4 মিনিটে হাঁটে এতটুকু, আধা ঘন্টায় কতটুকু হাঁটবে? তাহলে দেখো প্রথম অঙ্কটি লিখবো এখানে যে 4 মিনিটে হাঁটে 200 মিটার, সংক্ষেপে লিখলাম। অতএব 1 মিনিট আগে 1 মিনিটে হাঁটে 200 ভাগ 4 সমান কত? 50 মিটার। 50 মিটার হবে, 4 5 20 আর এখানে একটা শূন্য, 50 মিটার। অতএব এই যে আধা ঘন্টা সমান কত? 30 মিনিট বের করলাম, যে 1 ঘন্টা সমান 60 মিনিট, আধা মানে হচ্ছে অর্ধেক, তাই 60 ভাগ 2 মানে 30 মিনিট। তাই লিখবো 30 মিনিটে, 30 মিনিটে হাঁটে এই 50 গুণ 30 মিনিট, এই মিটার, দুঃখিত মিটার। তাহলে অঙ্কের উত্তর কত? এই যে শূন্য আর একটা শূন্য, দুটো শূন্য বসিয়ে দিলাম প্রথমে, আর 5 আর 3 3 5 15, 1500 মিটার সে হাঁটে, ঠিক আছে? 1500 মিটার সে হাঁটে। এবার এখানে এই যখন 50 গুণ 30 করবে, এখানে একটু লিখে দেবে যে 1 মিনিট সমান 60, 1 ঘন্টা সমান 60 মিনিট, 1 ঘন্টা সমান 60 মিনিট। এইটুকু লিখে দিলেই বোঝা যাবে যে 30 মিনিট কিভাবে এসছে, ঠিক আছে? এটাই। তাহলে এই হলো আমাদের 17 পৃষ্ঠার যত অঙ্কগুলো ছিল সবগুলো। এবার যাচ্ছে 18 পৃষ্ঠা। এই পৃষ্ঠাটা হলে আমাদের এই ভিডিওটি শেষ হয়ে যায়। এ হচ্ছে আমাদের 18 পৃষ্ঠার অঙ্ক। 18 পৃষ্ঠার অঙ্ক দেখো, এটা আমাদের কোনো খাতায় করা লাগছে না, অঙ্কগুলো একদম সহজ। বলেছে আয়শা 64 টাকা দিয়ে 8টি পেন্সিল কিনলো, 24টি পেন্সিল কেনার জন্য সে কত টাকা দেবে? তাহলে এখানে দেখো অঙ্কটা সমাধান, এই যে সমস্যাটি নিচে ছকে উপস্থাপন করি, ছকে উপস্থাপনের দরকার নেই, আমরা এই 2 দাগের সমাধানটি দেখব। 2 দাগের সমাধানটি হচ্ছে আমাদের এখানকার অঙ্কের সমাধান। এই যে 24টি পেন্সিলের মূল্য নির্ণয় করি, এই যে বলেছে 24টি পেন্সিল কেনার জন্য কত টাকা, তাহলে 24টি পেন্সিলের মূল্য নির্ণয় করতে হবে। লিখেছে দেখো আয়শা 64 টাকা দিয়ে 8টি পেন্সিল কেনে, তাহলে 64 ভাগ 8 সমান সমান 8 বের হলো। এই 8টি কিন্তু একটির মূল্য বেরিয়েছে, তোমরা এইভাবে লিখবে 8টি পেন্সিলের মূল্য 64 টাকা, একটি পেন্সিলের মূল্য 64 ভাগ 8 সমান 8 টাকা। অতএব 24টি পেন্সিলের মূল্য 8 গুণ 24, যেটা এখানে লেখা রয়েছে 8 গুণ 24 192 টাকা, উত্তর 192 টাকা, ঠিক আছে?
আমি আবারও বলছি কি লিখবে, 8টি পেন্সিলের মূল্য 64 টাকা, একটি পেন্সিলের মূল্য 64/8 সমান 8 টাকা এবং 24টি পেন্সিলের মূল্য 24 গুণ 8 সমান 192, উত্তর 192 টাকা। ঠিক আছে, এইখানে ছকের মাধ্যমে দেখিয়েছি, এগুলো তোমাদের অত বুঝতে হবে না, কারণ এই ছকের মাধ্যমে যা দেখিয়েছে সেটা হচ্ছে এই পেন্সিলের সংখ্যা 40 পর্যন্ত লিখেছে, 1 2 3 এভাবে লিখেছে, তারপর মূল্য এখানে 64 টাকা 8টির দাম সেটা দেখিয়ে দিচ্ছে, আর কিছুই না। এখানে বলেছে ছকের পরিমাণগুলোর মধ্যে সম্পর্ক তৈরি করি, যদি পেন্সিলের সংখ্যা 3 গুণ বেশি হয়, ও পেন্সিলের সংখ্যা কতটি, 8টি আছে, 3 গুণ বেশি হয় মানে 3 8 24, তাহলে কত টাকা মূল্য হবে সেটা আমরা এখানে বের করেছি। তাহলে মূল্য কিভাবে পরিবর্তন, এটা আর করা লাগছে না। 3 গুণ বেশি হয় মানে 24টি হয়, কিভাবে হয়, যদি মূল্য অর্ধেক হয়, মানে 64-র অর্ধেক হয়, তাহলে 64কে অর্ধেক করলে কত হবে, এখানে 32 টাকা আসবে, অর্থাৎ ওই 32 দিয়ে অঙ্ক করতে হবে। তাহলে এইভাবে লিখবো, প্রথমে 8টি পেন্সিলের মূল্য 32 টাকা, এটা কিন্তু 2 দাগের সমাধান বলছি, 2 দাগ। 8টি পেন্সিলের মূল্য 32 টাকা, একটি পেন্সিলের মূল্য 32/8, অর্থাৎ 4 8 32, একটির দাম তখন 4 টাকা আসবে। এভাবে যদি 24টির দাম বের করে, তাহলে ওর সাথে 24 গুণ দিয়ে দেবো। ঠিক আছে, এটাই। এবার দেখো এখানে বলেছে উপরের প্রশ্ন অনুযায়ী যদি 64টি পেন্সিল কিনি তাহলে মূল্য কত হবে। 64টি পেন্সিল কিনি উপরের মূল্য অনুযায়ী, তাহলে এখানে 64টির দাম হচ্ছে 8টির দাম 64 টাকা, এভাবে বের করে নিলাম, নিয়ে শুধু শেষে 64টির সাথে গুণ দিয়ে দিতে হবে, দিলে বেরিয়ে আসবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। আর এখানে কিন্তু এই অঙ্কটা একটু বলে দিয়েছে 32টি পেন্সিলের মূল্য, এই অঙ্কটি করার সময় যদি 32টি পেন্সিলের মূল্য দিয়ে করো এইভাবে, 32টি পেন্সিলের মূল্য 256, একটি 256/32 দিলে একটা মূল্য বের হবে, তার সাথে 64টির মূল্য দিয়েও করতে পারো। ঠিক আছে, অর্থাৎ এই পৃষ্ঠার সারসংক্ষেপে যদি বলি, এই একটা অঙ্ক দিয়ে 64টি পেন্সিলের মূল্য, 8টি পেন্সিলের মূল্য 64 টাকা, এখান থেকে একটির দাম বের করে 24-এর সাথে গুণ দিলে এখানের এক দাগে যা চেয়েছে তা বেরিয়ে গেল। আবার 2 দাগে বলেছে যদি অর্ধেক হয়, মানে 64-র অর্ধেক হয়, 32 টাকা দাম হয়, তাহলে কি হবে, তখনই 32কে 8 দিয়ে ভাগ দিলে একটির দাম বের হবে, তার সাথে 24 গুণ দিলে বেরিয়ে আসবে। আর এখানের যে অঙ্কটা বলেছে 32টি পেন্সিলের মূল্য দেওয়া রয়েছে, এইটা ধরে যদি করি তাহলে এভাবে লিখবো যে 32টির দাম 256, একটির দাম 256/32 দিলে একটির দাম বেরোলো, এবার 64টির দাম ওর সাথে 64 গুণ দিলে বেরিয়ে আসলো। ঠিক আছে, অনেক বড় ভিডিও হয়ে গেছে, যার জন্য আমি একটু ফাস্ট বললাম। এবার থাকছে হচ্ছে তৃতীয় অধ্যায় শুধু লেখা অঙ্কগুলো, এই অনুশীলনী শুধু লেখা অঙ্ক, পরবর্তী ক্লাসে আমরা এটা করে দেব। এতক্ষণ ধরে এই ভিডিওটি অনেক বড় ভিডিও, আমি নিজে করতে যেও আমার অনেকটা একঘেয়েমি লাগছিল। ভিডিওটি অনেক বড় একটি ভিডিও, যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখেছো প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি, এবং আশা রেখেছি বা আশা করি যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছো প্রত্যেককে নতুন ভাবে এই অঙ্কগুলো শিখতে পারলে। ঠিক আছে, তো এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। যারা এখনো পর্যন্ত আমাদের স্কুলে সাবস্ক্রাইবের মাধ্যমে যুক্ত হওনি, এখনই সাবস্ক্রাইবের মাধ্যমে যুক্ত হয়ে যাও এবং প্রতিনিয়ত ভিডিওগুলো দেখতে থাকো। এবং এতক্ষণ ধরে ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাও, কে কোথা থেকে দেখছো সবগুলো কমেন্টের মাধ্যমে জানাও। ধন্যবাদ সবাইকে।